যদি আমাদের সবার কালচারাল স্ট্যান্ডার্ড এমন জায়গায় চলে যায় যে আমরা সবাই আমাদের বুঝ মতো কাজ করব, সেই জায়গায় আমরা যেতে চাই, সেটা তো একদিনে হবে না, 2-4 দিনে হবে না, সময় লাগবে। সমাজকে ওই জায়গায় নেওয়ার জন্যই কিন্তু রাজনৈতিক সহ সব কর্মকাণ্ড। মানুষের ওই ধরনের কালচারাল স্ট্যান্ডার্ড থাকলে বহু কিছু পরিবর্তন হয়ে যাবে। সেইটা কিন্তু যাওয়ার জন্য সবার লক্ষ্য স্থির করে আগানো দরকার, এটা হলো একটা। কিন্তু প্রচলিত ব্যবস্থা বজায় রেখে আপনি কিন্তু এটা পারবেন না। তার মধ্যে আমি ছোট ছোট 2টা কথা বলি। একটা হচ্ছে, দেখেন এখন এই যেহেতু আমরা পার্লামেন্ট নির্বাচনে আলোচনা করছি, আপনি এর আগে দেখবেন যখন নির্বাচন হয়েছে কেউ বলেছে যে ভাই ঠিক আছে, আমি তো এই নির্বাচনে 1 কোটি এত লাখ টাকা খরচ করছি, আমি ওই টাকাটা তো তুলব। তাহলে আপনি দেখেন আমাদের এখনো সংবিধানে পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে প্রধানত আইন প্রণয়ন করা, কিন্তু আপনি কি জানেন তারা একেবারে স্থানীয় সমস্ত কাজে হাত দেয়। ফুটবল ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে সমস্ত জায়গায় তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড মানে টাকার খেলা। আপনি এমপি হওয়া মানে একটা বিরাট থোক বরাদ্দ পাওয়া যাবে, শুল্কমুক্ত গাড়ি পাওয়া যাবে, নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাহলে এই সিস্টেমে যদি এটা আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাকে অনেকে বলেছে ভাই তাহলে বহু মানুষ এই ইলেকশনেই আইব না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানে তাহলে সে টাকাও খরচ করবে না, যে তার তো এনে প্রাপ্তি নাই। তাহলে আমি বলছি যে এই সিস্টেমটা যেমন একটা করতে হবে, আর একটা হচ্ছে প্রচলিত ব্যবস্থার যতদিন না পর্যন্ত আমি পুরোটা পরিবর্তন না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত যতটুকু আইন করেছি সেইটা যাতে অব্যাহত থাকে, তার জন্যে নির্বাচন কমিশন এবং সরকারের কি বলবো যে সক্রিয় কর্মকাণ্ড থাকতে হবে। উদাহরণ দিই, ধরেন এখনো যেটা করেছে, আমি লম্বা হয়ে যাবে এটা বলছি না, তবু একটা ছোট্ট উদাহরণ দিই। 2006-07 সালে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কাজ করি, আমাদের তখন বক্তব্য ছিল, ওই আমলের কথা বলছি, যে নির্বাচনে সর্বোচ্চ আপনি ব্যয় রাখলে 3 লাখ টাকা ব্যয় রাখতে পারবেন। তো জনৈক নির্বাচন কমিশনার তিনি এখনো আছেন, মানে বেঁচে আছেন, তা তিনি আমাদেরকে একদিন খবর দিলেন যে আপনারা এই কথাটা বলেছেন, এটা কি পসিবল খরচের জন্যে? আমরা কিন্তু এটা আপনাদের দুজনকে জানার জন্য বলছি যে আমরা গেলাম একেবারে কাগজ কলম নিয়ে, এইভাবে করতে পারি। তো উনি 2টা ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করলেন, খালি আমি বোঝার জন্য বলছি, ওইটাকে ধরে আপনি মডেলটা বুঝতে পারবেন। বললো যে আপনারা লিখেছেন যে একটা সমাবেশ, তাহলে মাইকের খরচ, তো এখানে কেন চেয়ারের খরচ কই, আপ্যায়ন খরচ কই? আমরা তো থমকে গেলাম। আমরা যে দেখেন এইখানে জনসভা করতে গেলে কোনো চেয়ার এবং আপ্যায়ন লাগে না। এখন মাথায় যদি ওই রকমের হয়ে যায়, আপনি যদি মনে করেন আমি 10,000 পোস্টার ছাপবো, অমুক করবো, তোমাদের তো খরচ হবে। এখন দেখেন এটা তো কাটেল করে নিয়ে আসছি আমরা যতটুকু পারা যায়। আমি যার জন্য আগের বারে বললাম এই দায়িত্ব তখন আপনি ভালো মনিটর করতে পারবেন যতক্ষণ যদি সরকার বা একটা সংস্থা এটা করতে পারে। তা সেইটা যখন পারছি না, তখন কিন্তু অনেক কিছু থাকবে, তবু আপনি তো নজরদারি প্রতি মুহূর্তে করতে পারছেন। তাহলে আমি এই কথাটা বলি যে একদিন নির্বাচন কমিশন প্রধানত সে নজরদারি করবে। আর একটা কাজ আছে সমাজের, সমাজকে আমরা একটু যদি বলি যে এই ক্ষেত্রে যদি খরচ করে তাহলে সেটা ভায়োলেশন হবে, মানুষ আপনারা এটা এই ব্যাপারেও দায়িত্ব পালন করেন। একদিনে সব হয়ে যাবে তা না, 2 নম্বরই হবে, কিন্তু আপনি মনিটরিংয়ের ধারা করলে আস্তে আস্তে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করতে হবে পারবো বলে আমরা মনে করি। এইটা ছাড়া আমাদের সামনে কিন্তু অল্টারনেট নাই। আমি মনে করি যে এইবারের নির্বাচন আমরা এখানে আলোচনা আসছে, দেখেন এটা অনেক ক্ষোভের সাথেও বলতে হয়, আমরা তো চেয়েছিলাম, আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে পুরো নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, এটার একটা আমূল পরিবর্তন করেই নির্বাচনে যেতে হবে। আমূল পরিবর্তন আলোচনাই শুরু করতে পারিনি আমরা, হয়নি। সংস্কার নামে যে আলোচনা হয়েছে, আমূল পরিবর্তন আলোচনা হয়নি। আমি মাঝে একদিন একটা সভায় যখন বললাম জনৈক নির্বাচন কমিশন, এটা ওপেন টেলিভিশনেও দেখিয়েছে, উনি আমার উত্তরে বললেন যে হ্যাঁ রুহিন সাহেব তো ঠিকই বলেছেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে সংস্কার আলোচনা হচ্ছে এই জন্য আমাদের আর করতে হবে না। আমরা কিন্তু বলছিলাম যে আপনারা কেন করেন না, এমনকি ধরনের যে আচরণবিধি ওনারা যেটা করেছে আমাদের সাথে তো এরকম পর্যাপ্ত আলোচনা করেনি, করলেও কিন্তু আমরা আরও কিছু নতুন হয়তো করতে সবাই মিলে করতে পারতাম। এইগুলো ত্রুটি বিচ্যুতি তো পটেই আছে, কিন্তু আমি মনে করি এত সবের পরেও এখন যে পর্যায়ে আছি আমরা বলবো যে নির্বাচনী যাত্রায় আমরা চলে গেছি, আমরা ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই গণতন্ত্রের পথে হাঁটার জন্য, এর বাইরে কোনো বিকল্প আমাদের সামনে নাই। সুতরাং এখন থেকে তারা মনিটর সহ সব কাজ করে, কারণ মনিটর কিন্তু 365 দিনের ব্যাপার। ধরুন এই যে এখন থেকে করছে কিনা, ধরুন আমি একজন ক্যান্ডিডেট, সেটা দেখবে কেন? আমি তো তার আগে কোটি টাকার উৎসব করে ফেলেছি, তাহলে সেটা আপনি দেখবেন না কেন? এটা তো আইনই হয় না। সুতরাং ওই যে বললেন এখন একটা সাধারণ প্রার্থী, তিনি তো পোস্টারই ছাপাইতে পারেনি, এর আগে দেখা গেছে লক্ষাধিক রঙিন পোস্টার ছাপিয়ে সে তো পার পোস্টারে 10 টাকা করে লাগানোর খরচ সহ করেই তো 10 লক্ষ টাকা পোস্টারই খরচ করে ফেলছে।
উদাহরণ দিলাম। তা সুতরাং এই জায়গাটা নির্বাচন কমিশন একটা সক্রিয় যতক্ষণ ভূমিকা না রাখতে পারবে এবং আস্তে আস্তে মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত হওয়ার পরে হয়তো আমরা পুরো কাজটা করতে পারবো। সেই রকম একটা জায়গার যাওয়ার জন্যে এই যে আপনারাও আজকে আপনাদের টেলিভিশনে যে ক্যাম্পেইনটা করছেন সেটা করা দরকার। একটা মানুষকেও বলা দরকার যে তুমি যদি একটা ইলেকশনে মনে করো যে কারোর কাছ থেকে কিছু তুমি এইখানে পেতে চাও, তাহলে সে কিন্তু তোমার ঘাড় ভেঙে ওই টাকাটা সে নির্বাচিত হওয়ার পরে আদায় করবে। তাহলে এইটাও আসলে জড়িত আরও অনেক কিছুর সাথে, সুশাসনের সাথে জড়িত, পুরো সমাজ ব্যবস্থার সাথে জড়িত। এটা এক কথায় আপনি সব উত্তর পেয়ে যাবেন তা না, কিন্তু তবুও আমরা যতটুকু পারি আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আছেন, নির্বাচন কমিশন আছেন এবং আমরাও যারা সবাই আছি রাজনৈতিক দল, হ্যাঁ তাদের তো আমরা যদি রাজনৈতিক দলগুলোই এই স্বাক্ষর করতে পারতাম যে আমরা কেউ এটা অলরেডি কিন্তু করা আছে, আপনি জানেন কি না জানি না, যে এইবার কিন্তু আগে ছিল যে ওইটাকে কি বলে মানে 300 টাকার স্ট্যাম্পে যেটা কোনো অঙ্গীকার, এইবার এই হলফনামায় কিন্তু ব্যক্তি একজন প্রার্থী তাকেও অঙ্গীকারে সই করতে হচ্ছে, দলকেও করতে হচ্ছে। কিন্তু এটা দুইটাই কে রাখবে না রাখবে, এটা যদি রাখতে পারতাম আমরা তাহলে তো হয়ে যেত। কিন্তু আমি বলছি এই ব্যবস্থা হয়তো সবটা পারা যাবে না, কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য আরও যদি বুদ্ধি থাকে, ঠিক আছে এবার পারি নাই, এই নির্বাচনের পরপরই আমি এখনই বলি যে নির্বাচন কমিশন সরকার তার আলোচনা করুক যে একটা ভালো নির্বাচনের জন্য কী কী করতে হবে। তাহলে সিরিজ অফ আলোচনা আমরা যদি কয়েক বছর ধরে করতে পারি দেখবেন আমাদের মধ্যে এটা হবে। আর আইন করলে মানবো না এটা হতে পারে না, ওইটা আমি আবার রিপিট করছি। আমি তো বললাম যে কেউ ভাবতেই পারে না দেওয়াল লিখন ছাড়া। এমন একটা উদাহরণ দিই, এক সময় হিস্ট্রিতে অনেকে হয়তো জানে না, দেখা গেল কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, বুঝছেন। এখন ওই লোক চিন্তা করলো আরে দূর আমি এত ইলেকশন করলাম আমার নাম ডাক হইলো না, তা কী করা যায়। সে কিন্তু নিজেই 4-5 রঙে দেওয়াল লেখা এবং পোস্টার শুরু করলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন এলাকায়, মানে নাম চেতানোর জন্য। এখন তো সেই সিস্টেম নাই, অন্য জায়গায় চলে গেছে। তা আমরা পুরো সিস্টেম পরিবর্তনের জন্য যদি লড়াইটা করে যেতে পারি এবং আমাদের আন্তরিকতা যদি থাকে যে অন্ততপক্ষে এইটাকে আমি জিতলে এটা আমার ব্যবসায়ী স্বার্থ লাভ হবে না, আমি মানুষের কল্যাণ করার জায়গায় যাব, এইরকম একটা জায়গায় যদি যেতে পারি তাহলে বোধহয় আমরা কিছুটা পজিটিভ ধারায় যেতে পারবো। সেটাই এখনকার অন্যতম কাজ বলে আমার কাছে মনে হয়। আমরা ফজলুল হক সাহেবের কাছে যেতে চাচ্ছি যে প্রশ্নটা আসলে প্রিন্স ভাইকে করেছিলাম যে কালো টাকার ব্যবহার কি আসলে নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে? আচ্ছা সরি, আমি উনি বলার আগে 1 সেকেন্ড খালি বলে দিই, আমি এটাই বলেছি, তার উত্তর হচ্ছে অবশ্যই আপনি যদি টাকার ব্যবহার না কমে, আমি কালো টাকা বলছি না, আমি আগেই কিন্তু বলেছি এই টাকার ব্যবহার নির্বাচনে পেশি শক্তি আনার কাজ করবে, ভয়ের রাজত্ব কায়েম করবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রভাব বিস্তার করবে, প্রশাসনিক কারসাজি বিস্তারও কাজ করবে। এইটা হচ্ছে 100% প্রভাব বিস্তার করবে, এটা মনে রাখা দরকার।